হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তাহলে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার মনে হয় এই কি বলে গেস্ট অ্যান্ড গিফটস, গেস্ট অ্যান্ড গিফটস, হ্যাঁ? এর বোধহয় আর শেষ হবে না। যতই এরা বলুক আমাদের গিফটস লাগবে না, লাগবে না, লাগবে না। কিন্তু গেস্ট যদি আসে তারা তো খালি হাতে আসতে পারে না, না? সে নতুনই হোক আর পুরনোই হোক। আমরা কারোর বাড়ি গেলে খালি হাতে কখনোই যেতে পারি না। কিছু না কিছু নিয়ে যেতে হয়। আর সেই বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তো সেটা আম কোনো হিসাবের মধ্যেই আসে না। ওটা নিতেই হয়। আমরা নিজেদের আম ভালোবাসার তাগিদে নিয়ে যাই। আমাদের সমাজটা কি বদলে গেল? একেক সময় আমার মনে হয় জানেন, সমাজটা মনে হয় আমাদের বদলে গেছে। কারণ আম আ আগে নিপীড়িত মেয়েদের প্রতি সব পাশে থাকতো। এখন আমাদের সমাজে মনে হয় নিপীড়িত মহিলার বদলে নিপীড়িত পুরুষের পরিমাণটা একটু বেশি বেড়ে যাচ্ছে। মানে মহিলারাই বেশি আ পুরুষদের ঠকাচ্ছে। এইটাই মানে আমরা দেখতে পাচ্ছি। মানে বলতে চাইছি আমরা মহিলারা বেশি বাজি। বেশি বাজে আরকি। আ এটা নিশ্চয়ই সহমত হবেন আমার সাথে। মহিলারাই বাজে। কারণ মহিলারাই বাজে কার্যকলাপ করছে। মহিলারাই আ বিয়ের পরেও অন্য পুরুষের প্রতি আসক্ত হচ্ছে। আ এটাই তো আমাদের এখন চলছে ট্রেন্ডিং। তাহলে এক বাক্যে যেটা বলা যায়, মেয়েদেরই বাজে একটা আখ্যা দিয়ে দেওয়া যায়, তাই তো? উম তাহলেও বোধহয় সবাই চিৎকার করে উঠবেন। তাই কি হয় নাকি? মেয়েরাই কি বাজে নাকি? সব মেয়ে কি সমান নাকি? সব মেয়ে কি মন্দিরা আর টিনা নাকি? তাই? মন্দিরা আর টিনা এক নয় বুঝি? আপনারাই বলেন এক, আপনারাই বলেন না। তাহলে কি? দুজনেই তো পরকীয়া করেছে। একজন পরকীয়া করেও সমাজে সমাদৃত, আর আরেকজন পরকীয়া করে সমাজ থেকে বিতাড়িত। মানে আপনাদের মতে? আসলে কি জানেন? পরকীয়া করাটা অন্যায় নয়। পরকীয়া করে যদি সে তার আ স্বামীর পাশে থাকতে পারে, স্বামীর প্রশ্রয় পেয়ে যেতে পারে বা স্বামীর আশ্রয়ে থাকতে পারে, তাহলেই বোধহয় তার অন্যায়টা অনেকটা কমে যায়। এটাই তো হয়েছে। এটাই তো হয়েছে। কারণ কী ঘটনা, কী তার পরিপ্রেক্ষিতে ঘটেছে এসব তো সাইডে সরিয়ে দিন। আসল যে ঘটনা চোখের সামনে এসছে, দুজন বিবাহিত মহিলা, তারা দুজনেই পরপুরুষের প্রতি আকৃষ্ট। একজন তো আম সাধারণ চ্যাটের মাধ্যমে, আর আরেকজন তো একদম আ প্রত্যক্ষভাবে সরাসরি। তাহলে কোনটা বেশি সঙ্গীন অপরাধ বলে আপনাদের মনে হয়? কারণ আমরা তো বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছি। একজনকে এতটাই গালিগালাজ করা হচ্ছে যে সে আম ১ম দিকে লুকিয়ে, লুকিয়ে ছিল। এখন নয় খানিকটা নিজেকে শক্ত করে সবার সামনে আনতে পেরেছে। আরেকজন তো ৪ লাখের মিটাপি করে ফেলল। তাহলে আ কোনটা বেশি নোংরা? কোনটা বেশি পরিষ্কার? এটা কে বলে দেবে? হুম? আজকে তার স্বামী তাকে মেনে নিয়েছে। তার সংসার তাকে মেনে নিয়েছে। যে কারণেই হোক, পয়সার জন্যই হোক, কারণ পয়সা তো সব নোংরাকে মুছে দিতে পারে। পয়সা দিয়ে আমরা আম যেকোনো কালিমা মুছে দিতে পারি। কিন্তু তার যে কুকীর্তিগুলো সে তখন করেছিল, সেগুলো কি তার আম অতীত থেকে পুরোটাই মুছে গেছে? ভবিষ্যতে থাকবে কি থাকবে না সেটা ভবিষ্যতে কথা বলবে। অতীতটা কি মুছে গেছে? না মুছে ফেলা যাবে? না আমরা কোনোদিন হিস্ট্রিকে অবহেলা করতে পেরেছি? কারণ হিস্ট্রি তো আমাদের বলে দেয় আমাদের অতীত কী ছিল। হাস্যকর লাগে। আপনাদের, আপনাদের অর্থাৎ ভিউয়ার্সদের দ্বিচারিতাকে সত্যিই অবাক লাগে, হাস্যকর লাগে। কারণ একই কাজে রত এক মহিলাকে আপনারা সাপোর্ট করছেন, আর আরেকি কাজে অতটাও তার অন্যায়ের সঙ্গীন নয়। নয় কিন্তু। যেটা রটনা হচ্ছে সেটা সঙ্গীন নয়। আর যেটা এদের হয়েছিল এরা কিন্তু নিজেরা স্বীকার করেছে। হুম? সবাই স্বীকার করেছে। এর পক্ষে অনেক সপক্ষে যুক্তি ছিল। এর কিন্তু সেটা নেই। শুধুই শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, উড়ো খবর, উড়ো চিঠির মতো ঘুরে বেড়াচ্ছে। কেউ দেখেনি, কেউ শোনেনি, কেউ বোঝেনি। শুধু শোনা কথা।
তাতে তাকে এত বড় আখ্যা দিয়ে দেওয়া হলো। শুধু সে তার স্বামী পাশে নেই বলে, তার সন্তানটাকে তার কাছে রাখেনি বলে। রাখেনি বলাটা আমারও ভুল হয়ে যাচ্ছে। কারণ সে তো রাখতে চেয়েছিল। যদিও লোকে বলবে, "আপনি কি দেখেছেন? কোনো ভিডিওতে কি দেখানো হয়েছে?" না, দেখানো হয়নি। কিন্তু আমি কোন পয়েন্টে এসে এই কথাটা বলছি সেটা আমি আমার ভিউয়ার্সদের বলে দিতে পারবো। যেমন যেমন আ যেদিন আমাদের চোপা বাড়ি থেকে বেরিয়ে গেছিল তার মার সাহায্যে, ভাইয়ের সাহায্যে, সেইদিন কিন্তু সে সোজা বাড়ি চলে যায়নি। সে কিন্তু থানায় উপস্থিত ছিল এবং সেখানে সে অপেক্ষা করছিল। কিসের জন্য? বলতে পারেন ভিউয়ার্সরা? আমি তো অনেকবার বলেছি। আপনারা বলতে পারেন কিসের জন্য? আমার কমেন্টস বক্সে লিখবেন তো। কেন চোপা অপেক্ষা করছিল সেই থানায় রাত 3:30 অবধি? আর দ্বিতীয় পয়েন্টসটা হচ্ছে যেদিন মাল রিকভারি করতে এসছিল, সেদিন দীপ কীরকম শাসিয়ে উঠেছিল। আশা করি আপনাদের চোখ এড়িয়ে যায়নি। ছেলে কার? ছেলের কথা বলা যাবে না বলে তো শাসিয়ে উঠেছিল। তখন আমাদের চোপা কি বলেছিল? দেখা যাবে, দেখা যাবে ছেলে কার। তাহলে ওর যদি কোনো আগ্রহই না থাকবে, ছেলের প্রতি কোনো টানই না থাকবে, তাহলে তো ও সেই কথার উত্তরই দিত না। উল্টে বলতো, "তোমার ছেলে তুমি রাখো, আমার প্রয়োজন নেই।" তাহলে তো এই লড়াইটাই হতো না। এইটা কি ভিউয়ার্সরা বুঝছেন না বুঝছেন না? আমায় পরিষ্কার করে বলুন তো। আপনাদের ঘোল খাওয়ানো হচ্ছে মাথায় ঢেলে। আপনারা এইটুকু বুঝতে পারছেন না কি ঘটছে ভেতরে, কি ঘটতে চলেছে? কেউ মুখ ফুটে বললেই সেটা সত্যি কথা, আর কেউ বুকে চেপে রাখলে সেটা মিথ্যে কথা? আজকে দীপের বাড়িতে গেস্ট, গেস্ট আর গেস্ট। হুম? গেস্টেরা কি দেখে ভালোবাসছে? কোন পরিস্থিতিতে এই ভালোবাসাটা জন্মাচ্ছে? আমি তো বুঝতে পারছি না। কারণ আমাদের দীপের কিন্তু কোনো অভাব নেই। অভাব নেই, কারণ তার বাড়িতে টাইলস বসছে, মার্বেলের কাজ হচ্ছে, বাড়ি হচ্ছে, তার খাওয়া-দাওয়ার অসুবিধা নেই, লোকজনকে ডেকে খাওয়াতে পারে। তাহলে তার কিসের সাহায্য প্রয়োজন? আমার তো মনে হয় না ওর কোনো সাহায্যের প্রয়োজন আছে। কারণ ও নিজেই মুখেই স্বীকার করেছে যে ওদের চাহিদা খুবই কম। ওদের আম সেরকম টাকা পয়সার প্রয়োজন নেই। তবু বাড়িঘর সাজাতে চায়। কেন চায় বুঝি না। কারণ ছেলে আছে, ছেলের ভবিষ্যৎ আছে। ছেলের পড়াশোনার জন্য টাকা খরচ করবে, এটাই স্বাভাবিক। তাই না? আশা করি। এখন তো সামনে এটাই থাকা উচিত। কারণ ওদের ঘরবাড়ি আছে। মোটামুটি আছে, থাকার মতো আছে। কিন্তু যে সাজানোটার কথা বলছে সেটার কারণটা কি? এখন কিসের প্রয়োজন সেই সাজানোটার? এখন তো প্রয়োজন হচ্ছে ছেলেকে বড় করার, ভালো স্কুলে দেওয়ার, ভালো পড়াশুনো, ভালো এডুকেশন দেওয়ার, যাতে ও একটা ভবিষ্যতে ভালো নিজের পায়ে দাঁড়াতে পারে, ভালো সার্ভিস করতে পারে বা ভালো জব যেটা ইচ্ছে সেটাও করতে পারে। তাহলে ছেলে যখন উপযুক্ত হয়ে উঠবে, তখন ছেলের বাদবাকি জিনিসটা ছেলে তৈরি করে নেবে। সবই বাবা-মা তৈরি করে দেবে, তো ছেলে কি করবে? তাই কি না? হুম? আমাদের তো বেসটা আছেই। আমরা ভিতটা তো রেখে যাচ্ছি। বাকিটা ছেলেমেয়েরা তৈরি করে নেবে। এইটুকু কিন্তু তাদের ঘাড়ে দায়িত্ব রাখা উচিত। সবই যদি সেই আগেকার জমিদার বংশের মতো আমি করে রেখে গেলাম, আমার ৭ পুরুষ বসে, বসে খাবে। সেরকম করলে আমরা দেখেছি, এগুলো ইতিহাস আমাদের প্রমাণ আছে যে হয়তো ১ জমিদার, ২ জমিদার তাদের খাটনি খেটেছিলেন। বাদবাকি পরের ৫ টা প্রজন্ম বসে, বসে খেয়েছিল এবং বলে না কলসির জল খেতে, খেতে তলানিতে ঠেকে। তারাই এই করতে, করতে সেই জমিদার বংশ একসময় বিলুপ্ত হয়ে গেছিল। পড়ে থাকে শুধু তাদের টাইটেল। চৌধুরী, চক্রবর্তী, জানেন নিশ্চয়ই এসব গল্প। এগুলো আর এইখানে এসে আমি আর সেই গল্পগুলো আবার বলব না। কাজেই প্রত্যেক বাবা-মারই উচিত তার উত্তর প্রজন্মের জন্য কিছু করা, পুরোটা নয়। কারণ বাদবাকিটুকু করার তাগিদ তবেই সেই ছেলে বা মেয়ের উপর বর্তায়। তবেই সে ভাবে, বাবা এটুকু করেছে, আমি বাদবাকিটুকু করব। আর যদি প্রথমেই বুঝে যায় আমার বাবা তো সবই করে রেখে গেছে, আমার বসে, বসে খেলেই চলবে। ব্যাস হয়ে গেল, কাজ শেষ। এই যে আ অযাচিতভাবে একটা গিফট, একটা চাহিদা তৈরি হয়ে যাচ্ছে একটা বাচ্চার মনে, সেই মনটা আ পরে কি কন্ট্রোলে করা যায়? এই যে আমাদের দিদি, এজেন্ট দিদি বলেন, "বাচ্চা বিগড়বে, বাচ্চাকে ঠিক করা যাবে।" কি করে ঠিক করা যাবে? আপনি মা হয়েছেন, আরেকজনকে দুষতে পারেন সে মা হয়নি বলে। আমরাও তো মা হয়েছি। কিভাবে ঠিক করা যাবে? বাচ্চার মতি যদি ছোটবেলায় বিগড়ে যায়, তাকে কিভাবে ঠিক করা যায়? তার স্বভাব সেই যে বিগ্রহে আর তাকে ঠিক করা যায় না। তারপর সেই
তাকে ঠিক করতে করতে তার বাবা মার কী অবস্থা হয় সে আপনি কি জানেন? একবার যদি ওর মনে এই ধারণাটা পোষণ হয়ে যায়, যেই আসবে আমার বাড়িতে আমার জন্য জিনিস নিয়ে আসবে, ওর সবসময়ই মনে করবে কোনো যদি গরিব লোকও আসে তার বাড়িতে সে ভাববে ওর জন্য কিছু নিয়ে আসুক। তখন কিন্তু সেই লোকটাকে সেইভাবে ও ভালোবাসতে পারবে না। সবসময় মনে হবে ওর তখন চাহিদার প্রতি বেশি টান হয়ে যাবে। আমার প্রচুর অর্থ থাকতেই পারে। কিন্তু সবসময় আমাদের একটা বাচ্চাকে সুশিক্ষা দিতে গেলে তাকে অভাব জিনিসটা শেখাতেই হবে। সে চাইলেই জিনিসটা দেব বা তার চাওয়ার আগেই আমি জিনিসটা হাজির করে দেবো, এইটা করলে কিন্তু বাচ্চার স্বভাব বিগড়ে যায়। যাকগে বেশি জ্ঞান দেওয়া হয়ে যাবে, কিন্তু এগুলো দিতেই হয়। কারণ এরা মনে করছে এই ভিউজ, এই গিফটস, এই গেস্ট এই দিয়েই আমার ভবিষ্যৎ একদম গুছিয়ে নেব। কিন্তু আসল জায়গায় কিন্তু গলদ থেকে যাচ্ছে। বলবেন আমাদের কি দরকার? আমাদের দরকার কারণ আমরা বাইরের লোক, বাইরের লোক হয়ে ওদের চর্চা করছি। কারণ ওদের বাড়িতে অলরেডি বাইরের লোক ঢুকে গেছে। যেখানে বাইরের লোক ঢুকে চর্চা করতে পারছে, সেখানে আমরা তো বাড়িতে ঢুকছি না। আমরা বাইরে বসে মোবাইলে বসে চর্চা করছি। করতেই পারি। ওখানে যে বাইরের লোক নেই তা তো না। এই অধিকার তো ওরাই দিয়েছে, চর্চা করার মতোই দিয়েছে, পাবলিসিটি ওরাই দিয়েছে, কাজেই আমরা করব। পাবলিক সব জিনিস করছে, কাজেই আমরা করব না কেন? তাই না? অযাচিত জ্ঞান তো দেবই, নেবা না নেবা তার ব্যাপার। আরেকটা জিনিস, যত গেস্ট আসছে সবই কি ওই দালাল দিদির হাত ধরে আসছে? নাকি দালাল দিদি এইসব গেস্টদের ডেকে আনছে? এইটা আমার একটা প্রশ্ন। কারণ এমনি, এমনি তো কোনো গেস্ট আসছে না। ওই দালাল দিদির হাত ধরেই আসে, দালাল দিদিও সঙ্গে আসেন। আমরা কোনো, কোনো ক্ষেত্রে দেখতে পাই, কোনো, কোনো ক্ষেত্রে দেখতে পাই না। তার মানে ওদের গিফটগুলো ওদের বাড়িতে আসে আর বাদবাকি গিফট দালাল দিদি নেয়। মানে এটা হচ্ছে মিডলম্যানের কাজ চলছে। দালাল তো মিডলম্যানই। আমি আবার নতুন কথা কি বললাম? উম দালালি খাওয়াটা ভালো চলছে অ্যাকচুয়ালি। এখানে দালালিটার পার্সেন্টেজটা অনেক বেশি। যার জন্যই এত গেস্ট আনা নেওয়া এসব চলছে। আমি বুঝি না এই যারা গেস্ট হয়ে আসে এরা কি বোকার হত্ত? কি লাভ হচ্ছে এখানে? কারোর বাড়ি গিয়ে যদি এদের চ্যানেল থাকে তো আলাদা কথা। এইসব করে কি লাভ হয়? ভালোবাসা কি এতটাই গড়াগড়ি খায়? তাহলে তো অনেক, অনেক লোক আছে বিভিন্ন জায়গায়, অনেক বাচ্চা আছে বিভিন্ন জায়গায়। কই তাদের বাড়িতে এরকমভাবে অযাচিতভাবে গেস্ট যায় না? অবশ্য সবাই যে বাড়িতে এন্ট্রি দেবে এটাও কথা। সবাই বাড়িতে এন্ট্রি দেবেও না। কারণ ভালোবাসার মতো ব্লগার অনেক আছে, অনেক আছে। আমাদের পিয়াকেই ধরো না, তার বাড়িতে কটা লোক যায়? আর কতই বা সে গিফট পায়? তারপর আছে, প্রচুর আছে যাদের নাম আমি বলছি না। পিয়ার কথা হট করে মাথায় এলো তাই বললাম। যাই হোক ওদের বাড়িতে লোকজন এলো, খাওয়া-দাওয়া হলো, বিভিন্ন রকম রান্না হলো, মাছ, মাংস দেখলাম আমরা। প্রচুর লোক খেলো। যারা এসছিল সবাই খেলো। উম তারপর আবার চলেও গেল। যাই হোক ভালোই কাটালো দিনটা। দেখে তো মনে হলো ওদের এই লোকজন আসলে দিনগুলো ভালো কাটে। যেদিন আসে না সেদিন ওদের মন খারাপ লাগে। একটা অভ্যাস হয়ে গেছে আসলে এটা একটা অভ্যাস। যাই হোক রাত্রে বলল এবার থেকে নাকি ভাত খাবে না। ওরা ৩ বেলা ভাত খায় সেখানে রাত্রে আর ভাত খাবে না। রুটি করাটা পরিশ্রমের, তাই মা রুটি করে না। আশ্চর্য! বাড়িতে এত পরিশ্রমের কাজ, গাছ কাটা, মানে ঝোপঝাড়, তারপরে ওই বারান্দা উঠোন ঝাড় দেওয়া, তারপর রান্নার জন্য সকাল মানে ছাদে যাওয়া বা বাইরে যাওয়া, দৌড়াদৌড়ি করা। তারপর তো কত কাজ আছে বাড়ির, কাজের তো শেষ থাকে না, তাই না? সেইগুলো পরিশ্রমের লাগে না। রাত্রিবেলা রুটি করাটা পরিশ্রমের? এটা কিন্তু ঠিক গেল না। যাই হোক, রুটি যদি না হয় তাহলে অন্য ব্যবস্থা। কী ব্যবস্থা? বুঝলাম না। ব্যবস্থাটা কী হবে সেটা জানলাম না। কিন্তু শুধু মাংস খাওয়া হয়ে গেল। তারপরেই দই মিষ্টি। মা নাকি শুধু শশা খেয়ে থাকবে। দেখালো যা দেখালো তা তো আমি বলবই। বাইরে তো কিছু বলছি না। তারপরে তো বাচ্চা না খেয়ে ঘুমিয়ে পড়ল। এটা যথারীতি ওদের হয়। অসময়ে ভীষণ ঘুমিয়ে পড়ে। বাড়িতে লোক আসলে এই বেসময়টা হয়ই, সেটা বলে লাভ নেই। কিন্তু এটা আমরা মাঝে মধ্যেই দেখি। বাচ্চা ঘুমিয়ে পড়ল। কারণ অন্য সময় ঘুমায় না, দৌরাত্ম্য করে সেজন্য ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত্রে টেনে উঠে খাওয়াতে হবে। খাবে কিনা আদৌ ঠিক নেই। কারণ বাচ্চাদের ঘুম থেকে তুলে খাওয়ানোটা খুব টাফ। কারণ ওই টেনে তোলাই সার। মুখ থেকে পেটে কিছু যায় না।
হ্যাঁ, একবার ঘুমিয়ে পড়লে এটাই হয় মুশকিল। ওই ঘুমানোর আগে একটু খেয়াল করতে হয় যাতে খাইয়ে দেওয়া যায়। দোষ তো কাউকেই দেওয়া যায় না, না? লোকে বলবে, ওর মাকে বলবেন, ওর মা তো নেই, ওর খেয়াল ওই মা ঠাকুমা রাখছে, এই না কত, সেও তো ঠিক। তা এরা যখন রাখতে পারছে না, ছেলেটাকে নিয়ে মার কাছে রেখে আসলেই তো হয়। মা নেবে নাও তো বলতে পারবে না। এরা যদি না রাখে মাকে তো নিতেই হবে। দিয়ে আসুক না, দিয়ে আসুক না, তা তো দেবে না। তার জন্যই তো বললো ছেলের কথা বলাটা বললে মুশকিল, কি মুশকিল। ছেলের কথা যদি বলে কি মুশকিল হবে? মার থেকে ছেলেকে পেয়েছে, মা যদি ছেলের কথা বলে মুশকিল হবে। এই কথাটা শুনে আমার যে কি মনে হয়েছিল, আমি আর সেই টাইপের নই বলে আমি মুখে আনতে পারছি না। এইসব ছেলের সামনে থাকলে আচ্ছা করে দেখা যেত। মুখে বলে কিছু হবে না, সামনে থাকাটা বেশি দরকার। যাকগে, বলা মানে মুখের ভাষা, মুখের মাথা খারাপ করা, এদের বলা মানে নোংরাতে ভরা, নোংরাতে ভরা। অ্যাকচুয়ালি এরা নোংরাতে ভরা। যারা বাচ্চার থেকে মাকে আলাদা করে তারা, আর যাই হোক, এদের মধ্যে কোনো হিউম্যানিটি নেই। তার জন্যই তো নিজের মেয়েকে আলাদা করতে পেরেছিল, হিউম্যানিটি নেই বলেই তো। তার জন্যই তো আজকে ফিলিংস আসে না, বৌমা চলে গেছে, নাতিটা একা রয়েছে, যে একটা বাচ্চাকে মা ছাড়া করলাম। এটা এক ধরনের রিভেঞ্জও হতে পারে, নিজে বাচ্চা ছাড়া হয়েছিল বলে আরেকজনকেও বাচ্চা ছাড়া করলো। কার যে কী মেন্টালিটি, কোথায় কাজ করে, কী বেসিসে চলে বুঝিও না, বুঝলে ভয়ও লাগে। যাই বলেন ভিউয়ার্সরা, আজকে এইটুকুই, যা দেখলাম তাই বললাম। আর এর সঙ্গে ছোট্ট করে বলে যাই, আর একটা ভিডিও করার প্রয়োজন নেই। আমাদের ম্যান্ডির মিট আপ আমরা দেখলাম, কিন্তু মিট আপে তো গুটি কতক লোক, এবং সেরকম কাউকে চেনাও গেল না। তার মানে মনে হয় না সেরকম লোকজন ওর সঙ্গে যোগাযোগ রাখতে চায়। সে কি কলঙ্কের ভয় না নিন্দার ভয়? কারণ ও তো ডেকে ডেকে লোককে ছবি তোলার জন্য বলছিল, কিন্তু কেউই ঠিক ওর পাশে আসতে চাইছে না, মুখ না দেখিয়ে দুই একজন ছাড়া চলে যাচ্ছে। তারপরে যে থাম্বনেইলে ছবি দিয়েছে সে তো বোঝাই যাচ্ছে ৩-৪টে ছবি একসাথে করে পাঞ্চ করে এত লোকজন দেখাচ্ছে। এডিটিংটা ভালো, আমার মনে হয় স্যান্ডি এডিটিংটা ভালো করে। ঠিক আছে, তাহলে ভিউয়ার্সরা, আজ আর ভিডিওটা বড় করছি না, আজকে এই অবধি। টাটা। আবার আসবো অন্য সময় অন্য একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।